বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো স্কুল পর্যায়ের বিতর্ক দেখেছেন, আবার কখনো কলেজ পর্যায়ের বিতর্কিকরা এখানে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান এই প্রতিযোগিতায় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিতর্ক আয়োজনের মাধ্যমে আপনাদেরকে বিনোদন প্রদানের পাশাপাশি জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। দর্শক, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে গুজব প্রতিরোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। যে দুটো শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে বিতর্ক করবেন তারা হচ্ছেন পক্ষ দল প্রীতিলতা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিপক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের মেধাবী সকল বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে। পক্ষ দলে আমাদের সাথে কারা আছেন দেখে নিই। জান্নাতুন্নেসা বিনতে জামান এমিলি, ইতিহাস বিভাগ, স্নাতক দ্বিতীয় বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হুমায়রা আক্তার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মনিকা ইয়াসমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, স্নাতকোত্তর, প্রীতিলতা হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অহনা শাহরিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, প্রথম বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাসনোভা রেজা রুহি, ফার্মেসি ডিপার্টমেন্ট, প্রথম বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাসনিম শবনম, মার্কেটিং বিভাগ, স্নাতক দ্বিতীয় বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আফরোজা প্রাপ্তি, রসায়ন বিভাগ, স্নাতক প্রথম বর্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, এবারে দেখে নেওয়া যাক বিপক্ষ দলে কারা আছেন। খাদিজা আক্তার বিতু, অর্থনীতি বিভাগ, স্নাতক চতুর্থ বর্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সানজিদা ফারিহা সুরভি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। অভিষেক কর, স্নাতক চতুর্থ বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। প্রমি দেবনাথ, স্নাতক চতুর্থ বর্ষ, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সালমা আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। মোহাম্মদ মেহেদী হাসান, অনার্স তৃতীয় বর্ষ, ইতিহাস বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি রাশেদুজ্জামান প্লাবন, অনার্স তৃতীয় বর্ষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। পরিচয় পর্ব শেষ। এবারে আজকের এই প্রতিযোগিতার নিয়মকানুন জানিয়ে দিচ্ছি। আপনারা দুটি দলই সার্বিকভাবে যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 17 মিনিট সময় পাবেন। এই 17 মিনিট সময়ের কতটুকু সময় আপনারা যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি তর্ক উপস্থাপন করবেন সেটি উভয় দল নিজেরা নির্ধারণ করবেন। এছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য উপস্থাপন করবে সেটিও দুটি দল নিজেরা নির্ধারণ করবে। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময়ে 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষ হয়ে যাবার পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের এই প্রতিযোগিতার জয় কিংবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিজ্ঞ বিচারক জনাব আ.ন.ম ফয়জুল হক জুরিককে। 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধিভুক্ত বেবজায়ের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসছেন ডক্টর হাসিবুল আলম প্রধান, অধ্যাপক আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মডারেটর, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এবারে মঞ্চে আসবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, প্রক্টর, মডারেটর ও সাবেক সভাপতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। দর্শক মণ্ডলী, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং এখানে উপস্থিত বিতার্কিকদের জন্য মূল্যায়ন বক্তব্য প্রদান করবেন। আমি এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর কাজী সাইফুদ্দিনকে, সম্মানিত উপাচার্য, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং আমি সম্মানিত সভাপতিকে আমাদের আজকের এই প্রতিযোগিতা পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই পক্ষ দলের প্রথম বক্তা জান্নাতুন্নেসা বিনতে জামান এমিলিকে আমন্ত্রণ জানাচ্ছি। এমিলির জন্য সময় 4.5 মিনিট।
বিতর্কের শুরুতেই মনে পড়ে জনপ্রিয় প্রবাদ বাক্য সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। ঠিক যেন বাংলাদেশের অবস্থা, সর্বাঙ্গে বা সর্বদিকে নানা রকম সমস্যা থাকলেও আমরা মনে করি আজকে ওষুধটি দিতে হবে গুজব নামক সমস্যাটিতেই। কেন, প্রমাণ করে দিয়ে যাব আজকের বিতর্কে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন। বিতর্ক চলছে। আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে গুজব প্রতিরোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। মূল বিতর্কে যাওয়ার আগে যে প্রপঞ্চগুলো সংজ্ঞায়নের দাবি রাখে তা সংজ্ঞায়ন করে দিয়ে যাচ্ছি। প্রথমেই আজকে বিতর্কের প্রেক্ষাপটটি সেট করে দিয়ে যেতে চাই যে এটি একটি বাংলাদেশ প্রেক্ষাপটে বিতর্কটি হবে। প্রথমেই আসি, গুজব বলতে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি। গুজব বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে এটি আসলে ভ্রান্ত তথ্য এবং অসঙ্গতি তথ্য, এই দুইকে বোঝানো হয়ে থাকে। ভ্রান্ত তথ্য বলতে মিথ্যা কিংবা সত্য মিথ্যার মিশেলে বানোয়ার তথ্য, এবং অসঙ্গতি তথ্য বলতে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহৃত তথ্যকে বোঝানো হয়ে থাকে। প্রতিরোধ করা বলতে আমরা বোঝাতে চেষ্টা করছি যে সমাজের বিরুদ্ধে নেতিবাচক যে কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে, এবং খুবই গুরুত্বপূর্ণ এর সাথে থাকা ই প্রত্যয়টি। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, এই ই প্রত্যয়ের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি যে সমাজে ছোট বড় আরও নানান রকম সমস্যা থাকতেই পারে, তবে যে কোনো একটি বিষয় আজকে মূল সমস্যা বা মূল চ্যালেঞ্জ, নির্দিষ্টভাবে বলতে গেলে এটি হচ্ছে গুজব। পক্ষদল থেকে আমিও মেনে নিচ্ছি যে হ্যাঁ, বর্তমান সময়ে আরও নানান রকম সমস্যা আছে, কিন্তু কিভাবে গুজব বাদে অন্য কোনো সমস্যা মূল চ্যালেঞ্জ, আশা করি বিপক্ষ দল তাই দেখিয়ে দিয়ে যাবে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকের বিতর্কে যে বিষয়টির প্রতি আমাদের নজর দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে বর্তমান সময়। আজ তিনটি যুক্তির মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়ে যাব কিভাবে গুজব প্রতিরোধ করে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ। প্রথমত, এটি উন্নয়নের মধ্যে একটি দীর্ঘসূত্রিতা বা সমস্যা সৃষ্টি করে। দ্বিতীয়ত, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। এবং তৃতীয়ত, যে কোনো কাজ আমাদের এককভাবে করতে দেয় না কিংবা লক্ষ্যে পৌঁছাতে দেয় না। আমরা মনে করি গুজব একটি দেশের উন্নয়নের মধ্যে বিষের মতো করে কাজ করে। কেন? এই বিষ একে একে ধ্বংস করে ফেলে একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে, একটি দেশের সামাজিক কাঠামোকে, একটি দেশের মধ্যে বৈদেশিক সম্পর্কগুলোকে এবং একটি দেশের উদ্ভাবনী শক্তিগুলোকে। কিভাবে? লক্ষ্য করুন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যখন গুজব ছড়ায় তখন সাধারণ মানুষের উপর, প্রান্তিক মানুষের উপর এর প্রভাবটা পড়ে সবচেয়ে বেশি। কেননা ভিত্তিহীন সেই সব গুজবগুলো বিভিন্ন সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠীর মধ্যে একটি বিষ ছড়িয়ে দেয়। সেই বিষ প্রথমে সৃষ্টি করে দ্বন্দ্ব, তারপর একটি উত্তেজনা, এবং তারপর শেষে এসে একটি সহিংসতা সৃষ্টি করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ঘটনার কথা। প্রথম ঘটনাটি 2012 সালে কক্সবাজারের রামুর বৌদ্ধ সহিংসতার কথা, এবং দ্বিতীয়টি 2021 সালে কুমিল্লার দুর্গাপূজার কোরআন অবমাননার যে গুজবটি রটেছিল সেই ঘটনাটি। দুটো ঘটনায় পুরোপুরি একই রকম, যে ধর্মের অবমাননা আর গুজব রটিয়ে একটি সহিংসতা সৃষ্টি করা হয়েছে। এর ফলে আসলে কি হয়েছে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো ছিল তারা। যেই মানুষটি হয়তো সারা বছর অপেক্ষা করেছিল যে সে দুর্গাপূজার মধ্যে কিছু একটা আয় করবে, সেই মানুষটির আর্থিক অবস্থা নষ্ট করে দেওয়া হয়েছে। তাই আমরা মনে করি যে এভাবে আসলে আর্থিক এই দিকগুলো নষ্ট করে দিয়ে একটি দেশের উন্নয়নকে ভেঙে দেওয়া হয়, একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ভেঙে দেওয়া হয়। এর মাধ্যমে আমরা মনে করি গুজব আসলে দেশের মধ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে। সবশেষে বলতে চাই, আবু ইসহাকের যোগ গল্পের একটি লাইন, রক্ত চুষা খাইছে হজম করতে দিব না। মাননীয় সভাপতি, যে যোগটি রক্ত চুষে খায় তার হজম ঠিকই হয়, কিন্তু যার রক্ত চুষে খায় তার সর্বনাশ করে দিয়ে যায়। গুজব নামক রক্ত চুষার যোগ আমাদের সর্বনাশ করার আগে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব বলে মনে করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রথম বক্তা খাদিজা আক্তার মিতুকে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের বক্তা হিসাবে। তার জন্য নির্ধারিত সময় আছে 5 মিনিট। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে করুণার স্বরে একটি কথা বলতেই হয়, ক্ষমা করো হে বিধাতা, অধমকে করিও মাপ। অনুশোচনায় ক্ষীণ কণ্ঠ আমার। আজকে তিনি গুজবের যে মুখরোচক শব্দ আমাদেরকে শুনিয়ে গেলেন, তার চেয়ে অধিক ভয়ঙ্কর রূপে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিষ বাষ্পের মতো ছড়িয়ে আছে নৈতিক অবক্ষয়, যার মূল্য দিতে হচ্ছে সর্বস্তরের জনগণকে। তৈরি হচ্ছে সামাজিক অস্থিতিশীলতা, ব্যাহত হচ্ছে সামগ্রিক উন্নয়ন। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। বিতর্ক চলছে, গুজব প্রতিরোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। বিপক্ষে বলছি, আমরা বিশ্বাস করি গুজব প্রতিরোধ করা নয়, বরং নৈতিক অবক্ষয় রোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। সরাসরি সংজ্ঞায়ন করছি। গুজব প্রতিরোধ জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে গুজব কি। গুজব হলো কোনো ঘটনা সম্পর্কে লোক
লোকমুখে প্রচারিত সত্যতা যাচাইবিহীন কোনো তথ্য বা ব্যাখ্যা, আর এই সকল তথ্য বা ব্যাখ্যা ছড়িয়ে যাওয়ার পূর্বে সেটিকে প্রতিহত করাকে গুজব প্রতিরোধ বোঝায়। পরবর্তী যে শব্দটি রয়েছে বর্তমান সময়, বর্তমান সময় বলতে আমরা একবিংশ শতাব্দীর চলমান সময়কে বোঝাচ্ছি। মূল চ্যালেঞ্জ বলতে অনেকগুলো প্রতিকূল পরিস্থিতি ও সমস্যার মধ্যে যেটির প্রভাব অধিক বিস্তৃত এবং মোকাবেলা করা তুলনামূলক দুরূহ সেটিকে বোঝায়। পাশাপাশি নৈতিক অবক্ষয় বলতে মানবিক গুণাবলী বর্জিত ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় পর্যায়ে এমন এক ভয়াবহ পরিস্থিতিকে বোঝায় যেখানে মূল্যবোধ চর্চা অনুপস্থিত। আজকের বিষয়টিতে এই প্রত্যয় দ্বারা গুজব প্রতিরোধকে অধিক জোর প্রদান করা হয়েছে, আর আমাদের বিরোধিতার জায়গাটি আজকে ঠিক এখানে। আমরা মনে করছি গুজব প্রতিরোধ বর্তমান সময়ে একটিমাত্র চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু কখনোই সেটি মূল চ্যালেঞ্জ নয়। মাননীয় সভাপতি, আজকে আমরা নৈতিক অবক্ষয় যে ক্ষেত্রগুলোর উপর ভিত্তি করে আমাদের দলীয় অবস্থান ব্যাখ্যা ও সুস্পষ্ট করে যাব তা হলো পরিবার, ধর্মীয়, সামাজিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক, সর্বোপরি রাষ্ট্রীয়। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, গুজব কখনো আলাদিনের চেরাগ থেকে আপনা আপনি তৈরি হয় না, সেটি তৈরি হয় কোনো না কোনো অনৈতিক মস্তিষ্ক থেকে। তাই যখন আমরা সমাজের নৈতিক অবক্ষয় রোধ করতে পারবো তখন গুজবের মতো অসংখ্য সমস্যা সমাধান হতে বাধ্য। তাই গুজব প্রতিরোধ নয়, বরং নৈতিক অবক্ষয় রোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। মাননীয় সভাপতি, পরিবার হলো নৈতিক শিক্ষার প্রাথমিক ভিত্তি। এই শিক্ষা ব্যাহত হলে সৃষ্টি হয় পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের মতো বহুমাত্রিক সমস্যা। কিন্তু গুজব হলো একটি একমাত্রিক সমস্যা যা সমাধান করা তুলনামূলক সহজ। একটি পরিসংখ্যানিক তথ্যের মাধ্যমে সেটিকে আরও জোরালোভাবে সুস্পষ্ট করছি। 2022 সালে পদ্মা সেতুকে কেন্দ্র করে সারা দেশে গণপিটুনির শিকার হয়েছিল 21 জন, এবং একই ঘটনার জেরে রাজধানীতে রেনু নামের একজন নারীকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। কিন্তু মাননীয় সভাপতি, বেসরকারি সংস্থা লাইট হাউসের তথ্য মতে 21 বছর ধর্ষণের শিকার হয় 4360 জন নারী, এবং তার মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয় 450 জনকে। এমনকি গত এক যুগ ধরে বাংলাদেশে প্রতিদিন গড়ে 11 জন করে নারী ধর্ষণের শিকার হয়। এর সমূলে রয়েছে নৈতিক অবক্ষয়। আমি আবার বলছি, এর সমূলে রয়েছে নৈতিক অবক্ষয়। একজন নারী হিসেবে প্রতিপক্ষে তিন জন নারীর কাছে প্রশ্ন রেখেছে, আর কত নারী নৈতিক অবক্ষয়ের শিকার হলে আপনারা আজকে গুজবের গোলকধাঁধা থেকে বেরিয়ে সত্যকে স্বীকার করে নেবেন। মানবিক বিপর্যয়ের এই ক্রমবর্ধমান হারের মূলে রয়েছে পারিবারিক মূল্যবোধের অভাব। তাই বর্তমান প্রেক্ষাপটে নৈতিক অবক্ষয় রোধ করাই মূল চ্যালেঞ্জ। আজকে প্রতিপক্ষকে এমন কোনো গুজবের উদাহরণ দেখিয়ে দিয়ে যেতে হবে যেটি দীর্ঘ সময় ধরে এতটা ভয়ঙ্করভাবে পারিবারিক বিপর্যয় তৈরি করছে। মাননীয় সভাপতি, আজকে তারা আমাদেরকে দেখিয়ে গেলেন যে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে গুজব ছড়াতে হয়, কিভাবে গুজব ছড়ানো হয়। কিন্তু মাননীয় সভাপতি, আপনি দেখবেন এই প্রযুক্তি ব্যবহার করারও একটি নীতিমালা রয়েছে যেটিকে প্রযুক্তিগত নৈতিকতা বলে। যখন এই নৈতিকতা অবক্ষয় হয় তখনই মানুষ প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তির অপব্যবহার করে গুজব কিংবা রাজনৈতিক দাঙ্গা অথবা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির মতো কাজগুলো করে থাকে। তাই আমরা যখন নৈতিক অবক্ষয় রোধ করতে পারবো তখন গুজব কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মতো যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনা আপনি সমাধান হতেই বাধ্য। মাননীয় সভাপতি, আমরা আজকে মূল চ্যালেঞ্জের জায়গায় যদি কথা বলি তাহলে আমরা দেখব যেটি তুলনামূলক সহজ সমাধান করা সেটি কখনোই মূল চ্যালেঞ্জ নয়, বরং যেটির প্রভাব অধিক বিস্তৃত এবং তুলনামূলক কঠিন সেটি হচ্ছে মূল চ্যালেঞ্জ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আমন্ত্রণ জানাচ্ছি প্রীতিলতা হলের অর্থাৎ পক্ষ দলের দ্বিতীয় বক্তা হুমায়রা আক্তারকে। তার সময় 4.5 মিনিট। ওই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলের পিঠে মরছি ঘুরে, আমরা সবাই মিলে। ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রথমত আমার বিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডন করে গিয়ে গেলেন, যেমন তারা বলে গেলেন নৈতিক অবক্ষয়। মাননীয় সভাপতি, নৈতিক অবক্ষয় হচ্ছে তার একটি নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই, এটি একটি বিমূর্ত ধারণা। আমাদের শহরে যেই নৈতিকতাটাকে আমরা চর্চা করছি, গ্রামে সেই নৈতিকতাটাকে আমরা চর্চা করছি না। গ্রামে একটি মানুষের ধ্যান ধারণা হতে পারে আমার মেয়েকে আমি সর্বোচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াবো, তারপরে আমি তাকে একটি ভালো জায়গায় বিয়ে দিব। কিন্তু আমাদের ঢাকা শহরে সেই নৈতিকতাটা ভিন্ন। সেই নৈতিকতা হতে পারে আমি আমার মেয়েকে উচ্চ শিক্ষিত করব এবং একটি উচ্চ পর্যায়ে নিয়ে যাব। এই যে এই নৈতিকতাটা মানুষের ভিন্ন, তাই এটি একটি বিমূর্ত ধারণা। তারা যে প্রধান কথাটা বললেন যে আজকে গুল চ্যালেঞ্জ হচ্ছে নৈতিকতা, সেই নৈতিকতাটা আমরা দেখিয়ে গেলাম সেই নৈতিকতাটার কোনো মানদণ্ড নেই। যেহেতু এই নৈতিকতার কোনো মানদণ্ড নেই, তাহলে সেটাকে মূল কারণ ধরা আমাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। মাননীয় স্পিকার,
আজকে আমরা কেন বর্তমান সময়ে দাঁড়িয়ে বলছি যে গুজব প্রতিরোধ করাই মূল চ্যালেঞ্জ, কারণ বর্তমান হচ্ছে একটা ডিজিটাল যুগ। এই সময়ের প্রেক্ষাপটে প্রযুক্তির উন্নতির সাথে সাথে সামঞ্জস্য রেখে বাড়ছে হচ্ছে গুজবের মাত্রা। সেখানে ব্যক্তিগত জায়গা থেকে যে কেউ সামাজিক যোগাযোগে লেখালেখির মাধ্যমে হয়ে যেতে পারে একজন সংবাদ সংস্থা। এই সংবাদ সংস্থা বর্তমানে বাংলাদেশে 4 কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এই 4 কোটিরও বেশি মানুষ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মাধ্যমগুলো তথ্যগুলো তাদের কাছে আসছে তার হচ্ছে না কোনো ফিল্টারিং, তার হচ্ছে না কোনো মনিটরিং। এর মাধ্যমে তারা যে তথ্যগুলো পাচ্ছে তার মাধ্যমে সেই গুজব তথ্যগুলোকে তারা বিশ্বাস করছে। এর ফলে ছড়াচ্ছে সামাজিক দাঙ্গা, নিরাপত্তার সংকট এবং মানবাধিকার লঙ্ঘনের মতো উদাহরণগুলো। যেমন আমাদের সাতক্ষীরা শ্যামগড় উপজেলার রেনেকা বালু নামে করোনা ভাইরাসের সময় তাকে বলা হয়েছিল আপনার ছেলের করোনা হয়েছে, তাকে হাসপাতালে লোক খুঁজছে, তাকে পুলিশ খুঁজছে। এই কথা যখন বলা হয়, এই উদ্বিগ্ন কথাবার্তা শুনে সে ওই রাতেই তিনি হার্ট অ্যাটাকে মারা যান। মাননীয় স্পিকার, এই ধরনের ঘটনাগুলোর মধ্যে আমরা জানতে পারছি যে কী ধরনের মাধ্যমে একটি গুজব মানুষের জীবন নাশের কারণ হয়ে দাঁড়ায়, গুজবের ফলাফল কী পরিমাণ ভয়াবহ হতে পারে। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা লক্ষ্য করি যে এই ধর্মকে কেন্দ্র করে যত ধরনের সহিংসতার হচ্ছে সৃষ্টি হয়েছে, এই সবগুলোর মূলে ছিল হচ্ছে গুজব, এবং গুজবকে কেন্দ্র করে আজকে বিভিন্ন ধরনের সহিংসতা ছড়াচ্ছে। সেই রামুর উপজেলার কথা না বললেই না, সেই রামুর জলে তাণ্ডব চালানো হয়, সেখানে 12টি বৌদ্ধ মন্দির এবং 30টি বাড়িতে আগুন চালানো হয় এবং শতাধিক বাড়িতে লুণ্ঠন করা হয় এবং শতাধিক বাড়িতে হামলা চালানো হয়। এই ধরনের সাম্প্রতিক দাঙ্গাগুলো মানুষের মধ্যে বিরোধিতা, শত্রুতায় এবং সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারণটি হচ্ছে আজকে আমাদের এই গুজব। এবং আমরা যদি দেখতে পারি একদল স্বার্থন্বেষী গোষ্ঠী আছে যারা এই গুজবকে কাজে লাগিয়ে তাদের অতিরিক্ত মুনাফার স্বার্থ হাসিল করতে চায়। লবণের মর্মে গুজব ছড়িয়েছিলেন, সেই মানুষের মধ্যে তখন একটা লবণ উপযোগ করার বা হচ্ছিল সংগ্রহ করার একটি প্রবণতা দেখা যায়। উল্লেখযোগ্য যে তখন দেশে 6 লক্ষর বেশি টন ভোজ্য লবণ উপস্থিত ছিল। তখন এই গুজবগুলোর মাধ্যমে মানুষের মধ্যে সরকারের প্রতি একটা অবিশ্বাস, ব্যক্তিগত জায়গা থেকে সম্পর্কের ভাঙন, এই ধরনের পরিণতিগুলো আমরা দেখতে পারি। আজকে আমরা দেখে যে যাব গুজবের ফলে কিভাবে বাংলাদেশের উন্নতি ত্বরান্বিত হয়। 3টি চুক্তির মাধ্যমে তা প্রমাণ করে দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা, তারপর সংশ্লিষ্ট বিষয়ে প্রেক্ষাপটের আগ্রহের অভাব, তারপর নির্বাচনের ক্ষেত্রে অস্থিরতা। মাননীয় স্পিকার, আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে গুজব কারা ছড়াচ্ছে। গুজব কিছু মানুষ বুঝে ছড়াচ্ছে, কিছু মানুষ না বুঝে ছড়াচ্ছে, এবং কিছু মানুষ তাদের স্বার্থ হাসিলের জন্য প্রতিনিয়ত বাংলাদেশের বিমূর্তনকে ধরনেরকে নষ্ট করছে। আমরা যদি প্রথমটি দেখি যে বিদেশি বিনিয়োগের অনিশ্চয়তা, মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং তার উন্নয়ন প্রকল্পগুলো সম্পাদনের জন্য তাদের বিদেশি বিনিয়োগ দরকার। এই বিদেশি বিনিয়োগগুলো যখন রাজনৈতিক অস্থিতিশীলতা কাজ করবে তখন সেই বিদেশি বিনিয়োগগুলো আমাদের দেশে আসবে না, এবং সংশ্লিষ্ট বিষয় হচ্ছে প্রতিপক্ষের আগ্রহ কমে যাবে। যখন অতিরিক্ত গুজব থাকবে তখন প্রকৃত তথ্য গ্রহণ করবে, তার ওই অনুসন্ধানগুলো বাংলাদেশের উন্নতির পথে একটা বাধা দিবে এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রেও মাননীয় স্পিকার এগুলো বাধা স্বরূপ দিবে। তাই আমরা মনে করি যে গুজবই প্রধান কারণ, চ্যালেঞ্জ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সানজিদা ফারিহা সুরভিকে আমন্ত্রণ জানাচ্ছি। সময় 5 মিনিট। শুরু করছি প্রতিপক্ষের যুক্তি খণ্ডন দিয়ে। প্রতিপক্ষ বলে গেলেন সামাজিক সহিংসতার কথা এবং ধর্মীয় সহিংসতার কথা। মাননীয় সভাপতি, এই দুটি জিনিসের পেছনে প্রধানত দায়ী সাম্প্রদায়িক উগ্রবাদ এবং অন্য জিনিসটি দায়ী হচ্ছে সামাজিক ক্ষেত্রে নৈতিকতার অবক্ষয়, এবং এই দুটি জিনিসের জন্য প্রধানত দায়ী নৈতিক অবক্ষয়। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ প্রদানের জন্য। সেই সাথে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিজ্ঞ বিচারক মণ্ডলীকে এবং যারা শুনছেন। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে গুজব প্রতিরোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। বিপক্ষে বলছি, আমরা বলছি নৈতিক অবক্ষয় রোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। মাননীয় সভাপতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য মতে দেখা যায় 2008 থেকে 2022 সালে শুধুমাত্র রাজধানীতে যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা 3548টি, এবং এই সকল হত্যাকাণ্ডের পেছনে 97% দায়ী নৈতিক অবক্ষয়। এমন একটা প্রেক্ষাপটে নৈতিক অবক্ষয় রোধ করাই আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেখানে প্রতিপক্ষ যখন বলে যে গুজব প্রতিরোধ মূল চ্যালেঞ্জ, বলতেই হয় সমস্যার সমাধানে উলবনে মুক্ত ছড়ানো ছাড়া আর কিছু নয়। মাননীয় সভাপতি, আমাদের ছিল কিশোর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু, আমাদের ছিল ক্র্যাক প্লাটুনের একদল স্বপ্নবাজ তরুণ। আজকের এই সোনার বাংলা, স্বপ্নের বাংলাদেশের আগামী দিনে যেই তরুণ প্রজন্মরা হাল ধরবে, যে কিশোররা হাল ধরবে, একটা পরিসংখ্যানের সামনে দাঁড়ালে আমাদেরকে থমকে দাঁড়াতে হয়। মাননীয় সভাপতি, 2012 সালে যেখানে কিশোর অপরাধ মামলার সংখ্যা ছিল 484টি, সেখানে 2020 সালে প্রথম 6 মাসেই সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 821-এ। মাননীয় সভাপতি, এই যে কিশোর অপরাধ বা সামাজিক ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের এভাবে বিস্তৃতি লাভ করা, মাননীয় সভাপতি, বারবার এই জিনিসটি তরুণ প্রজন্মের একজন সদস্য হিসেবে আমাকেও ভাবায়। আজকে দেখতে হয় যে এই কিশোরদের ক্ষেত্রে, আজকে সামাজিক ক্ষেত্রে নৈতিক অবক্ষয় ঠিক কোন পর্যায়ে নেমে এসেছে। আজকে
কিশোর গ্যাংয়ের এই ধরনের সংস্কৃতিতে প্রতিপক্ষের কাছে প্রশ্ন, এমনই প্রেক্ষাপটে আজকে আপনার সমস্যার সমাধানের ক্ষেত্রে নৈতিক অবক্ষয় রোধের চেয়ে ঠিক কী কারণে আপনারা গুজবকে বেশি প্রাধান্য দিচ্ছেন প্রশ্ন করে যাচ্ছে। আশা করছি তার যথাযথ উত্তর দিয়ে যাবেন। এবং মাননীয় সভাপতি, যে তরুণ প্রজন্মের কাছে আমাদের ভবিষ্যতে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই তরুণ প্রজন্মের 84.2% তরুণী সিগারেট সহ অন্যান্য মাদকে আসক্ত। তথ্যসূত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঠিক একই তথ্যসূত্র মতে যে মাদক নিরাময় কেন্দ্রগুলো রয়েছে, সেই মাদক নিরাময় কেন্দ্রের যে মাদক সেবী ব্যক্তিরা রয়েছে, সেই মাদক সেবী ব্যক্তিদের মধ্যে 2015 থেকে 2018 সালের মধ্যে যুবকের সংখ্যা ছিল 59% এবং 2019 থেকে 2022 সালে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 69%। অর্থাৎ মাননীয় সভাপতি, আমরা যদি দেখি যে আমাদের যে দিন দিন সামাজিক সমস্যা কিংবা রাষ্ট্রীয় সমস্যাগুলো ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ মাননীয় সভাপতি এই যে ধীরে ধীরে বাড়া, এই জিনিসটি আমাদের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় সভাপতি, আমরা যদি একটু তুলনামূলক জায়গায় যাই, যে আজকে গুজবের প্রভাব এবং নৈতিক অবক্ষয়ের যে প্রভাব সেটি এবং কোনটি রোধ করা আসলে একটু তুলনামূলক কঠিন, সেই জায়গা থেকে আমরা দেখতে পাই নৈতিক অবক্ষয় রোধ করা যেমন কঠিন, তেমনই মাননীয় সভাপতি নৈতিক অবক্ষয়ের যে প্রভাব, সেই প্রভাবটি খুবই ভয়াবহ। এবং এই জায়গায় যেহেতু এটির প্রভাবটি খুব ভয়াবহ এবং রোধ করা কঠিন, তাই আমরা এটিকে মূল চ্যালেঞ্জ বলছি। যেখানে আজকে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে এই অবস্থা, প্রতিপক্ষে সেখানে গুজব প্রতিরোধকে প্রাধান্য দেওয়া দেখে মনে হচ্ছে যে রোম যখন পড়ছিল নীরো তখন বাঁশি বাজাচ্ছিল। মাননীয় সভাপতি, এই যে সামাজিক ক্ষেত্রে এবং পারিবারিক ক্ষেত্রে যে নৈতিক শিক্ষা, পরিবারের পরে যে দায়িত্বটি সে বর্তায়, সে দায়িত্বটি হচ্ছে শিক্ষকদের কাছে। অথচ মাননীয় সভাপতি, আজকে যেখানে ছাত্র শিক্ষকের পিতা পুত্র সুলভ সম্পর্ক থাকার কথা, সেখানে আমরা যখন পত্রিকার পাতা খুললে দেখি আশুলিয়ার শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে, কুড়িগ্রামের শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়, চুয়াডাঙ্গার শিক্ষক ছাত্র কর্তৃক লাঞ্ছিত হয়। এমন একটা পরিস্থিতিতে মনে বারবার একটি প্রশ্নই আসে, কি দায় পড়েছে জীবনের বিনিময়ে শিক্ষা দেওয়া। মাননীয় সভাপতি, আজকে ছাত্র যখন শিক্ষককে মারেন এবং শিক্ষক যখন লজ্জায় চোখে অশ্রু নিয়ে রুম থেকে বের হয়ে যায়, সেই অশ্রু আসলে জানান দেয় যে আমাদের সামাজিক অবক্ষয়ে কি পরিমাণ রয়েছে এখন, বা আমাদের সামাজিক অবক্ষয়ের অবস্থা। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, কোনো গুজব প্রতিরোধের মাধ্যমে কি এই সামাজিক সমস্যাগুলো সমাধান করতে পারবেন কিংবা পারবেন সেই শিক্ষকের অশ্রুটিকে মুছে দিতে? মাননীয় সভাপতি, আজকে শুধুমাত্র শিক্ষক যে নির্যাতিত হচ্ছে তা না, শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতিত হচ্ছে। বাংলাদেশ শিশু অ্যাডভোকেসি এর তথ্য মতে 2020 সালে যেখানে শিশু নির্যাতনের সংখ্যা ছিল 125 জন, সেখানে সেটি বেড়ে দাঁড়ায় 239 জন। সার্বিক প্রেক্ষাপটে যেখানে আজকে নৈতিক অবক্ষয়ের এই অবস্থা, সেখানে আমাদেরকে নৈতিক অবক্ষয়কে মূল চ্যালেঞ্জ হিসেবে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা মনিকা ইয়াসমিনকে। সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব তারা যে নৈতিকতার অবক্ষয়ের কথা বলছে, এই যে একটা বিমূর্ত ধারণা, এই বিমূর্ত ধারণা 1972 সালে ছিল, 1971 সালেও ছিল, এখন 2024 সালেও আছে। তাহলে আমাদের বিতর্কটা ছিল কোথায়? বিতর্কটা ছিল বর্তমান সময়। তার মানে আপনাকে এইটা দেখাতে হবে 2024 সালে এক্সক্লুসিভলি আসলে বর্তমান সময়ের জন্য মূল চ্যালেঞ্জ কোনটা। তারা যে নৈতিকতার যে ধারণাটি আমাদের দেওয়ার চেষ্টা করছে, প্রথমত এটি একটি বিমূর্ত ধারণা, এবং দ্বিতীয়ত এটা আসলে একটা চিরন্তন সমস্যা যেটা আসলে যুগ যুগ ধরে চলে আসছে, সেটা কখনো বর্তমান সময়ের মানে আমাদের সমসাময়িক সময়ের কোনো চ্যালেঞ্জ নয়। তৃতীয়ত আপনাকে বুঝতে হবে এই যে নৈতিকতার অবক্ষয়, এটা যদি আপনি রোধ করতে চান, এটা আসলে আপনি রোধ করতে পারছেন না। কেন পারছেন না? গুজবের কারণে। সেটিও পরিষ্কার করে দিয়ে যাব। দেখুন, আপনি আসলে নৈতিকতার শিক্ষাটা কোথা থেকে দিবেন? আপনার পরিবার থেকে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বা আপনার ধর্মীয় গ্রন্থাগার, ধর্মীয় উপাসনালয় থেকে। সেখানেও আপনি নৈতিকতার শিক্ষাটা দিতে পারছেন না। কেন দিতে পারছেন না? কারণ আমরা জানি নৈতিকতা প্রথমত বিমূর্ত ধারণা এবং এটার কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। তার মানে আজকে আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে যে নৈতিকতা শিক্ষাটিকে দিচ্ছেন একজন নারীকে, সেখানে যেই পোশাকটি পরতে হবে সেখানকার আসপেক্টে, সেটা যেমন একটা নৈতিক, সেই দৃষ্টিকোণ থেকে তাদের যে নৈতিকতা, আজকে আপনি ঢাকা শহরে যে পোশাকে চলবেন বা আপনি কতটুকু শিক্ষা গ্রহণ করবেন, আপনি পরিবারের মানুষদের সাথে কিভাবে আসলে ব্যবহার করবেন, এই যে নৈতিকতার দৃষ্টিকোণটা দুটো ভিন্ন। তার মানে এই যে নৈতিকতার যে আপনার বিমূর্ত ধারণাটি দেওয়ার চেষ্টা করছে, সেটা সম্পূর্ণ ভুল। আসলে মানুষের মনস্তত্ত্ব কিভাবে কাজ করে আমরা দেখছি। আপনার যখন আসলে এই ধরনের গুজবগুলো প্রতিরোধ করতে পারছেন না, তখন আসলে সমস্যাটি খুব দ্রুতভাবে দীর্ঘায়িত হচ্ছে। দেখুন, তারা বলার চেষ্টা করছেন নৈতিকতা যদি থাকতো তাহলে তো আসলে ওই যে নারীকে যারা গণপিটুনি দিয়ে হত্যা করলো, তারা তো হত্যা করতে পারতো না। দেখুন, হত্যাটা করা হয়েছে, এটা হচ্ছে একটা সেকেন্ডারি স্টেপ। আপনার ফার্স্ট স্টেপটা দেখুন, ফার্স্ট স্টেপে কেন আসলে তাকে মারা হলো? কারণ
ওই যে গুজবটা প্রচার করা হয়েছিল, অর্থাৎ সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে? সূত্রপাতটা হচ্ছে যখন আসলে গুজবটা ছড়িয়ে যাচ্ছে। এবং আপনাকে আসলে এটা বুঝতে হবে যে আপনার নৈতিকতা দ্বারা আপনি সকল সমস্যা এই 2024 সালে এসে সমাধান করতে পারবেন না, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে। আজকে আমরা দেখছি যে আপনার এই যে নৈতিকতার কথা বলছেন, নৈতিকতা বনাম আজকে যে আপনার গুজব প্রতিরোধের একটি জায়গা দাঁড়িয়ে গিয়েছে, সেখানে আমরা দেখতে পাবো যে এই গুজব প্রতিরোধটা আসলে পূর্বে এত বড় সমস্যা ছিল না, কিন্তু 2024 বা আপনার এই সমসাময়িক যুগে এসে আপনার যে টেকনোলজিক্যাল যে আপনার উন্নয়নটা ঘটেছে, সেই উন্নয়নের কারণে একটি তথ্য যত দ্রুত আসলে আমাদের ছড়িয়ে পড়ছে এবং মানুষের মনস্তত্ত্বে এটি যত দ্রুত আসলে আমাদের ইফেক্ট করছে, সেটা পূর্বে করতো না, যে কারণে এটা আসলে বর্তমান সময়ের সমস্যা। তাৎক্ষণিকভাবে একটি সংবাদ দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে, এটা আসলে হচ্ছে আপনার এই তথ্য প্রযুক্তির কারণে, যেটা আমরা বর্তমান সময়কে মেনশন করতে চাচ্ছিলাম। তাদের এটা আসলে খুব ভালো মতো দেখিয়ে যেতে হবে কেন আসলে ওই পূর্বের সমস্যাটাও বর্তমান সময়ে এক্সিস্ট করছে, বা আপনার এই পূর্বের সময়ের সাথে বর্তমান সময়ের আসলে পার্থক্যটি কোথায় আমরা দেখে দিয়ে গেছি। দেখুন, করোনা মহামারীর সময়ে যখন আমার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটা অনেক বেশি দরকার ছিল, তখন আমরা কি শুনলাম যে ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, যার কারণে আপনার লাখ লাখ মানুষ ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নিয়েছে। এই কারণে আমরা দেখেছি বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক বেশি পিছিয়ে পড়েছে। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা আপনি আসলে কোন নৈতিকতা দ্বারা রুখবেন? দেখুন, একজন মানুষ হয়তো বা তার নৈতিকতার স্খলনের কারণে একটি সংবাদ প্রচার করলো, কিন্তু বাকি 100 জন মানুষ যেটা বিশ্বাস করলো তাদের কিন্তু নৈতিকতার অবক্ষয় ঘটেনি। কিন্তু এই একজন মানুষের নৈতিকতা অবক্ষয়ের কারণে যে একটি গুজব ছড়িয়ে পড়ে বাকি 100 জন বিশ্বাস করলো, সেটিকে আসলে তারা কোন যুক্তি দ্বারা খণ্ডন করবেন? কোনো যুক্তি নেই। একটি বিমূর্ত ধারণায় নিয়ে আজকের এই ছায়া সংসদকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আর কিছুই নয়। খুব সুস্পষ্টভাবে আসলে গুজব প্রতিরোধী বর্তমান সময় এই 2024 সালের মূল চ্যালেঞ্জ। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বক্তা অভিষেক কর। সময় 5 মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ ওদের বক্তব্যে বলে গিয়েছিলেন যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। মাননীয় সভাপতি, যদি সর্বাঙ্গে ব্যথা থাকে তাহলে আমাকে সর্বাঙ্গে ওষুধ দিয়ে সেই ব্যথার একটি নিরাময় করতে হবে। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষের প্রথম বক্তা ওনার বক্তব্যে প্রথমে বলে গিয়েছেন 2021 সালে কুমিল্লাতে গুজব ছড়ানোর কথা। মাননীয় সভাপতি, আমরাও মেনে নিচ্ছি কুমিল্লায় 2021 সালে যে গুজব ছড়িয়েছে, সেই গুজবের ফলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, এই ক্ষেত্রে নৈতিক অবক্ষয়ের কারণে যে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা আমার দেশের মধ্যে মাননীয় সভাপতি অর্থনৈতিকভাবে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলছে, ঠিক সেই কারণে মাননীয় সভাপতি আজকে আমরা নৈতিক অবক্ষয়কে মূল চ্যালেঞ্জ হিসেবে ধরছি। তার পাশাপাশি আজকে যদি আমরা লক্ষ্য করি, আজকে প্রতিপক্ষ দলদের বক্তব্যে উন্নয়নের বিষ, ভেদাভেদ এবং লক্ষ্যে পৌঁছানোর কথা বলে গিয়েছেন। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের বর্তমানে আমরা কেন নৈতিক অবক্ষয় রোধকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছি। নৈতিক অবক্ষয় রোধ একটি বিমূর্ত ধারণা হতে পারে, আমরা স্বীকার করি একটি বিমূর্ত ধারণা, কিন্তু যে বিমূর্ত ধারণা আমার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে ঘুষের কারণে, অর্থ পাচারের কারণে, আজকে ওনাদের বক্তব্যে বলে গিয়েছেন যে ব্যাংকে যে সমস্যা সৃষ্টি হচ্ছে, স্বাধীনতার 54 বছর অর্থাৎ 5 দশকে প্রায় 12.5 লাখ কোটি টাকা অর্থ পাচার হয়েছে। মাননীয় সভাপতি, সেই 12.5 লাখ কোটি টাকা কিন্তু আমার দেশে যদি ফিরিয়ে আনা কোনোভাবে সম্ভব হতো, তাহলে বাংলাদেশের অর্থনীতির চিত্র আজকে অন্যরকম হতো, এবং আমরা সকলেই জানি সেই অর্থ পাচার একটি নৈতিক অবক্ষয়েরই উদাহরণ মাত্র। মাননীয় সভাপতি, এর পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, আজকে এই যে নৈতিক অবক্ষয়ের কথা আমরা বারবার বলছি, আজকে তারা কুমিল্লার উদাহরণ দেখিয়ে দিয়ে গিয়েছেন। আজকে কুমিল্লার উদাহরণে আমরা কুমিল্লার গত 100 বছরের ইতিহাস যদি লক্ষ্য করি, ডাক্তার নিসর্গ মেহরাজ চৌধুরীর লেখা সে আগুন সে আলো বইয়ের তথ্যসূত্র মতে গত 100 বছরে কুমিল্লাতে এই সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাটি ছিল মাত্র দ্বিতীয় ঘটনা মাত্র। অন্যদিকে যদি আমরা কুমিল্লা জেলা পুলিশের তথ্যসূত্র মতে আমরা একটি তথ্যের দিকে নজর দিই, তখন সেখানে দেখব বর্তমানে কুমিল্লাতে শুধুমাত্র একটি কিশোর গ্যাংয়ের উদাহরণ যদি দিয়ে যায়, এবং সেই কিশোর গ্যাংয়ে 900-রও অধিক সদস্য রয়েছে। অর্থাৎ মাননীয় সভাপতি, 900-র অধিক সদস্য মানে 900-র অধিক পরিবারের সাথে জড়িত আছে, এবং 900-র অধিক পরিবারে সেই অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে নৈতিক অবক্ষয়ের কারণে। আজকে তাদের সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সহিংসতার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেও, আজকে আমরা যে উদাহরণগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি, সেই উদাহরণগুলো সামগ্রিকভাবে আমার দেশের ক্ষতির সম্মুখীন করছে, এবং সেই ক্ষতির জায়গাগুলোতে আমরা কাজ করতে পারছি না বলে ঠিক সেই জায়গাতে আজকে আমরা এটিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছি। অন্যদিকে মাননীয় সভাপতি, আজকে যদি প্রতিপক্ষের কথা মতো আমরা ধরি, ওনাদের বক্তব্যে বলে গিয়েছেন যে 4 কোটিরও বেশি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার
ব্যবহার করে, প্রায় 84% মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত। মাননীয় সভাপতি, তাহলে তো গুজব প্রতিরোধ করা আমার জন্য আরও সহজ, কারণ 4 কোটি মানুষের কাছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজে জনসচেতনতা সৃষ্টি করতে পারবো, কিন্তু সেই দিকটি তারা একটিবারের জন্য আজকে স্বীকার করে যাচ্ছে না। অন্যদিকে আমরা যে দিকটি নিয়ে কথা বলছি সেখানে আজকের প্রতিপক্ষের কথা অনুযায়ী তারা যে যাচাই বাছাই জ্ঞানের কথা বলছে এবং রুখে দাঁড়ানোর কথা বলছে, তারা কি আসলে গুজব প্রতিরোধের কথা বলছে না গুজব প্রতিকারের কথা বলছে, সেটি আজকে তাদের বক্তব্যে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে যায়নি। তার পাশাপাশি মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা ওনার বক্তব্য বলে গিয়েছেন 1971 সালেও যে সামাজিক সমস্যাগুলো ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমিও বিশ্বাস করছি বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাকে দেখতে হবে সেই সমস্যাটা ক্রমবর্ধমান হারে আমার সমাজে কতটুকু প্রভাব ফেলছে। 1971 সালে কিশোর গ্যাংয়ের মতো সমস্যা আমার সমাজে অতটা প্রভাব ফেলতো না যতটা বর্তমান সময়ে আমার সমাজে প্রভাব ফেলছে বিধায় আমার পরিবারগুলো কিশোর গ্যাংয়ের কারণে আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিধায় আমাকে কিশোর গ্যাং নিয়ে ভাবতে হবে। তার পাশাপাশি মাননীয় সভাপতি, আজকে তারা যখন বলছে যে এক জায়গার সংস্কৃতির সাথে অন্য জায়গার সংস্কৃতি এক জায়গার সংস্কৃতির সাথে অন্য জায়গার সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকতে পারে, অবশ্যই পার্থক্য থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাংস্কৃতিক পার্থক্য থাকলেও নৈতিকতার কোনো পার্থক্য নেই। অর্থাৎ আমি কোন জায়গাটি বোঝাতে যাচ্ছি, আজকে মানুষ খুন করা বাংলাদেশে যেরকম দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি আমেরিকাতেও কিন্তু দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি ঘুষ আদান প্রদান করা যেরকম দণ্ডনীয় অপরাধ, ঠিক তেমনি অর্থ পাচার করাও দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ আমরা আজকে যে নৈতিক অবক্ষয়জনিত কথাগুলো বলছি সেটি একটি সমগ্র সমস্যা, অর্থাৎ পরিসংখ্যানের ভাষা মতে যদি আমি বলি সেটি একটি সমগ্র, এবং তারা আজকে যে কথাটি বলছে সেটি হচ্ছে নমুনা মাত্র। অন্যদিকে মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি, আজকে ঘুষ না দিলে আমার দেশের যে সেবা খাত রয়েছে, সেবা খাতের প্রায় 72.1% মানুষ সেবা পায় না। এই ক্ষেত্রে মাননীয় সভাপতি, আজকে তারা কোন গুজব প্রতিরোধের মাধ্যমে আমার এই সামাজিক সমস্যাগুলো সমাধান করতে পারবে সেটি আজকে তাদেরকে দেখিয়ে দিয়ে যেতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন দ্বিতীয় পর্ব, যুক্তি খণ্ডনের পালা। পক্ষ দলের মনিকা ইয়াসমিনকে যুক্তি খণ্ডনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, সময় 3 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি তার একটি সমাধান চেয়েছে, যে সমাধানের মাধ্যমে আসলে আমি গুজব প্রতিরোধের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারবো। আশা করছি যদি সমাধানটা দিয়ে যেতে পারি তাহলে তারা আমাদের সঙ্গে সুরে সুর মিলিয়ে বলবে আপনাদের নৈতিকতা নয়, গুজব প্রতিরোধে আসলে বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। দেখুন মাননীয় সভাপতি, আজকে যে তারা নৈতিকতার অবক্ষয়ের কথা বলছেন, এই নৈতিকতার অবক্ষয় রোধ করার জন্য আমাদের আসলে কি প্রয়োজন? শিক্ষার প্রয়োজন, কিন্তু সেই শিক্ষাটিও আমরা আসলে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছি না। কেন পারছি না? এটার কারণে আসলে রয়েছে আপনার এই গুজব। দেখুন, আজকে বলা হচ্ছে আমাদের যে তরুণ সমাজ তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে। আপনি ঢাকা শহরে বসে আপনার তরুণ সমাজকে শিক্ষিত করতে পারলেও আপনার একদম তৃণমূল পর্যায়ে কি বলা হচ্ছে যে এই যে আপনি উচ্চশিক্ষা দিবেন এটা হচ্ছে একটা বিধর্মীদের আদর্শ আসলে প্রমোট করা হচ্ছে। এর মানে এখানে একটি গুজব যে ছড়ানো হচ্ছে, আপনি যে উচ্চশিক্ষা গ্রহণ করবেন এখানে একটি বাধা তৈরি করা হচ্ছে। দ্বিতীয়ত, আপনার একটি নারী শিক্ষা গ্রহণ করবেন, সেখানে আসলে কি ধরনের গুজব প্রমোট করা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে নারীরা যদি শিক্ষা গ্রহণ করে বা নারীরা যদি অনেক বেশি শিক্ষিত হয়ে যায়, সেখানে আসলে তাদের সংসারটা টিকবে না, সেই সংসার টিকবে না, সেই ডিভোর্সের রেটটা আসলে বেড়ে যাবে, সেই নারীর আসলে বিয়ে হবে না। এই যে এই ধরনের গুজব, মুখরোচক গুজব, যেটা আসলে প্রচলিত হতে 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 এখন কুসংস্কার মিথে ধাবিত হয়েছে, এই ধরনের গুজবের কারণে আসলে কি হচ্ছেন, আপনি যে প্রপার শিক্ষাটুকু, সেই শিক্ষাটুকু বাস্তবায়ন করতে পারছেন না। আপনি যে নৈতিকতা শিক্ষাটুকু দিবেন সেটা কোথায় দিবেন? আপনার পরিবারে দিবেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন, আপনার ধর্মোপাসনায় দিবেন, কিন্তু সেখানেও আপনি সেটা দিতে পারছেন না। কেন দিতে পারছেন না? কারণ সেখানে আসলে গুজব নামক থাবাটি আপনাকে গ্রাস করছে। দেখুন, বারবার করে বলার চেষ্টা করছিলাম যে দেখুন, আপনারা নৈতিকতার অবক্ষয়ের কথা বলছেন, দুর্নীতি নিয়ে এত পরিসংখ্যান দিচ্ছেন, কিন্তু আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এই দুর্নীতিটা আসলে 2024 সালের কোনো এক্সক্লুসিভ সমস্যা না, এটা আপনার চিরন্তন একটি সমস্যা। এই সমস্যাটা কেন আসলে বর্তমান সময়ের একটি সমস্যা সেটা তারা এখনো বলতে পারেনি। তারা বলার চেষ্টা করছে দেখুন, তখনকার মাত্রা এখনকার মাত্রা আসলে ভিন্ন, এখন আসলে মাত্রাটা বেড়েছে। আপনার বুঝতে হবে 1971 সালে আপনার যে জনসংখ্যা ছিল, 2024 সালে এসে তার 2-3 গুণ জনসংখ্যা বেড়েছে। আপনার বুঝতে হবে তখন আসলে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স যেভাবে চলতো তার থেকে অন্য গতিতে আসলে আপনার ওয়ার্ল্ড পলিটিক্স চলছে। সেগুলো না বুঝে শুধু গতানুগতিক ধারায় আপনি একটি বিমূর্ত ধারণা সংসদে বলে গেলে আসলে সেটা হয় না। বাংলাদেশের মধ্যে জাহাঙ্গীরনগর একটি বিশ্ববিদ্যালয় যেখানে আসলে কোনো ধরনের অপকর্ম হলে সেখানকার শিক্ষার্থীরা খুব দ্রুত গতিতে আসলে রাস্তায় নেমে আসে এবং এটার জন্য একটি গুজব ছড়ায়। গুজবটা কি? যে জাহাঙ্গীরনগরের মেয়েরা আসলে খুব মুখরা হয়, তারা আসলে কোনো কথা ছেড়ে বলে না, তাদের বিয়ে হয় না, যে কারণে
কারণে কোনো শিক্ষার্থী জাহাঙ্গীরনগরে চান্স পেলে সেই নারী শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগরে পড়তে দেওয়া হয় না, বা পড়তে পেতে তার অনেক বেশি বেগ পেতে হয়। এই যে নারী শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগরে পড়ার জন্য অনেক বেগ পেতে হয়, এটা আসলে আপনার এই গুজবের কারণে। এই যে মুখরোচক গুজবগুলো, যে গুজবগুলো আসলে আপনার পূর্বের থেকে এখন এই 2024 আপনার এই দ্বাদশ শতাব্দীতে এসে অনেক বেশি স্প্রেড করছে, এবং এটার প্রবলেমটা আসলে অনেক বেশি ভাস্ট আকারে দেখা দিচ্ছে, যার কারণে আপনার যে পরবর্তী সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারছি না। খুব স্পষ্টভাবেই বিতর্ক করছি। ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দলের অভিষেক কর, সময় 2 মিনিট। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দলনেতা যুক্তিখণ্ডন পর্বে এসে বলে গিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে তার ফলে তাদের বিরুদ্ধে গুজব ছড়ায় এবং তার ফলে তাদের ক্যাম্পাসে ভর্তি হওয়ার ক্ষেত্রে অভিভাবকেরা চিন্তিত হন। অর্থাৎ মাননীয় সভাপতি, যেখানে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দিতে পারছি না নৈতিক অবক্ষয়ের কারণে, ঠিক সেই জায়গায় আছে গুজব প্রতিরোধের মাধ্যমে আমি কিভাবে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস উপহার দেবো, সেটি আজকে তাদের বক্তব্যে একটিবারের জন্য উঠে আসে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের প্রথম বক্তা ওনার বক্তব্যে শুরুতে বলে গিয়েছেন যে গুজবের মাধ্যমে তারা দেখিয়ে দিয়ে যাবে যে গুজব প্রতিরোধের মাধ্যমে অন্যান্য সকল সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু তাদের বক্তব্যে একটিবারের জন্য তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল যে আপনারা কিভাবে গুজব প্রতিরোধের মাধ্যমে ঘুষের সমস্যা সমাধান করবেন, অর্থ পাচার সমাধান করবেন, দুর্নীতি সমস্যা করবেন, সেগুলো কোনো সদুত্তর তারা আজকে দিয়ে যেতে পারেনি। মাননীয় সভাপতি, অর্থাৎ তারাও আজকে হয়তো মৌনতাই সম্মতির লক্ষণ, এই কথাটিকে মেনে নিয়ে আমাদের সাথে একই সুরে সুর মিলাচ্ছেন। তার পাশাপাশি মাননীয় সভাপতি, আজকে তারা যে স্বার্থান্বেষী গোষ্ঠী মহলের লবণের কথা বলেছেন, লবণের কথা বলেছেন, বিদেশি বিনিয়োগের কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন। অর্থাৎ মাননীয় সভাপতি, যে স্বার্থান্বেষী মানুষ, সেই স্বার্থান্বেষী মানুষেরও কিন্তু নৈতিক অবক্ষয় হয়েছে বিধায় তারা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা না করে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে দেশের 12টা বাজিয়েছে। মাননীয় সভাপতি, অর্থাৎ মাননীয় সভাপতি, আজকে তারা গুজবের গোলকধাঁধা থেকে না বেরিয়ে তারা বাংলাদেশের মধ্যে যে গজব পড়ছে সে গজবের দিকে তারা নজর দিতে পারছে না। তার পাশাপাশি প্রতিপক্ষের তৃতীয় বক্তা ওনার বক্তব্যে বলে গিয়েছেন যে ক্রমবর্ধমান সমস্যা। মাননীয় সভাপতি, যে সমস্যাগুলো দিনের পর দিন বেড়ে চলেছে, 2022 সালে বাংলাদেশ দুর্নীতিতে ছিল 11তম, বর্তমানে বাংলাদেশ দুর্নীতিতে হয়ে গেছে 10ম। অর্থাৎ মাননীয় সভাপতি, এই যে ক্রমবর্ধমান সমস্যাগুলো বেড়ে চলেছে, এই সমস্যাগুলো নৈতিক অবক্ষয় রোধ করার মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু নৈতিক অবক্ষয় রোধ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেশের রন্ধ্রে রন্ধ্রে আমার দেশে দুর্নীতি, নৈতিক অবক্ষয় ছড়িয়ে ছিটিয়ে আছে বিধায় আজকে কোনো বিমূর্ত ধারণায় যদি আমাকে রোধ করার প্রয়োজন পড়ে, তাহলে সেই বিমূর্ত ধারণাকে আমি প্রধান চ্যালেঞ্জ নিতে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাধ্য থাকবো। ঠিক সেই কারণে আমরা আবারও কায়মনোবাক্যে বিশ্বাস করি, দৃপ্ত কণ্ঠে তাই আবারও বলতে চাই, গুজব প্রতিরোধ নয় বরং নৈতিক অবক্ষয় রোধ করাই বর্তমান সময়ের মূল চ্যালেঞ্জ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। প্রশ্নোত্তর পর্বে বিচারক প্যানেল থেকে একজন বিচারক উভয় পক্ষকে একটি করে প্রশ্ন করবেন, সময় 1 মিনিট করে পাবে। আমি এখন অনুরোধ করছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনা রশিদকে উভয় পক্ষকে একটি করে প্রশ্ন করার জন্য। আমরা দুই দলের খুব চমৎকার বক্তব্য শুনছিলাম। এই পর্যায়ে আমি পক্ষ দলের কাছে যে প্রশ্নটি করছি এবং আপনারা এই প্রশ্নের প্রস্তুতির জন্য 1 মিনিট সময় পাবেন। পক্ষ দলের প্রতি আমার প্রশ্নটি হলো, বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে গুজব ও সঠিক তথ্য মূল্যায়নের মাধ্যম কিভাবে নির্ধারিত হবে বলে আপনার দল মনে করেন? ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, একটি বিষয় বুঝতে হবে যে অবাধ তথ্য প্রযুক্তির যুগে আসলে আমরা কোন আইডি থেকে আসলে তথ্যটিকে প্রচার করা হচ্ছে বা কোন মাধ্যম থেকে তথ্যটিকে প্রচার করা হচ্ছে, এটি খুব দ্রুতই আসলে সহজ মাধ্যমে আসলে যদি কোনো প্রশাসন বা অধিদপ্তর চায় তাহলে সেটি ট্র্যাক করতে পারে। তার মানে আমরা বোঝাতে চাচ্ছি, যখন আসলে কোনো মাধ্যম থেকে এই গুজবটুকু ছড়ানো হবে, তার জন্য যে আইনের ব্যবস্থাটা আছে সেই আইনের ব্যবস্থাটা আসলে বাস্তবায়ন করতে হবে। আমরা জানি গুজব প্রতিরোধ করার জন্য গুজবের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে 14 বছর সশ্রম কারাদণ্ড এবং আপনার সর্বনিম্ন শাস্তিও আছে। তার মানে এই যে শাস্তির বিধানগুলো আছে সেগুলো যদি কঠোরভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সমাজে এটি একটি মেসেজ হবে, একটি দৃষ্টান্ত হবে, যার পরিপ্রেক্ষিতে কেউ চাইলে খুব সহজে বিভ্রান্তমূলক তথ্য বা গুজব আসলে ছড়াতে পারবে না, যার মাধ্যমে আসলে গুজবকে সহজেই প্রতিরোধ করা যাবে। ধন্যবাদ। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রতি আমার প্রশ্ন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আগামীর ভবিষ্যৎ তরুণ সমাজকে কিভাবে গুজব বিমুখ করা সম্ভব বলে আপনার দল মনে করে? ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমরা মনে করি বর্তমানে যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি, সেই তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারটাই আমাদের গুজব প্রতিরোধের একটি হাতিয়ার হতে পারে। সহজভাবে যদি বলি, কাটা দিয়ে কাটা তোলা। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি, গুজব যখন ছড়ানো হয় খুব মুখরোচকভাবে ছড়ানো হয়, ঠিক তেমনি গুজব প্রতিরোধী যে সচেতনতাগুলো সেগুলো চাইলে আমরা মুখরোচকভাবে পরিবেশন করতে পারি। উদাহরণস্বরূপ আমি ছোট্ট করে একটু বলতে চাই, বাংলাদেশ টেলিভিশনে আমরা ছোটোবেলা থেকে দেখেছি অনেক সচেতনতামূলক বিষয়গুলো বিনোদনমূলকভাবে উপস্থাপনার মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমে সেটিকে প্রতিহত করা সম্ভব হয়েছিল। তো
তো সেই দিক থেকে আমরা মনে করি যে নৈতিক শিক্ষার যে একটি বিষয়, অর্থাৎ পরিবার তার সন্তানের হাতে যখন মুঠোফোন তুলে দেয় সেই বিষয়ে তাদের সচেতনতার একটি জায়গা রয়েছে, এবং তার পাশাপাশি যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রেও তাদের কাছে পৌঁছানোর যে মাধ্যমটি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই মাধ্যমটিকে ব্যবহার করে, অর্থাৎ গুজব যে মাধ্যমে ছড়াচ্ছে সেই মাধ্যমটিকে ব্যবহার করে গুজব প্রতিরোধ করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। উভয় দল খুব সুন্দর বলেছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আজকের যে বিষয়টি ছিল গুজবের ব্যাপারে, যে গুজব প্রতিরোধ করা এটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে গুজব সারা পৃথিবীতেই আছে, আমাদের সমাজে একটু বেশি আছে। কিছু গুজব আছে এমনিই ছড়ায়, আর কিছু গুজব উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়। তবে গুজবের একটা উদ্দেশ্য থাকে, গুজবের একটা উৎস থাকে, সোর্স থাকে, কোনো এক জায়গা থেকে গুজবটা ছড়ানো হয়, এবং সব সময় সব গুজব ছড়ানো যাবে না। গুজব অবশ্যই একটি সামাজিক সমস্যা, সবাইকেই এ ব্যাপারে সচেতন হতে হবে যে আমরা যেন এই গুজবের দ্বারা আক্রান্ত পরবর্তীতে না হই। যত কম পারা যায় তত ভালো। ইভেন কানাডা, যাদেরকে আমরা সাধু মনে করি, তারা কিন্তু প্রতি 10 জন ক্যানাডিয়ানের 1 জন ক্যানাডিয়ান কিন্তু ক্রিমিনাল অফেন্সে পুলিশের খাতায় নাম আছে। তাই সেগুলো নাম ওঠে না, কারণ সেখানে গুজব খুব দুর্বল। হ্যাঁ, গুজব ছড়ায় না, এমনকি তথ্যও নাই। এই তথ্যগুলো ওই দেশের মানুষের কাছে দেয় না, সরকার আটকে রাখে। আমাদের দেশ কিন্তু অনেক ট্রান্সপারেন্ট, আমাদের দেশে যে কোনো তথ্য বাইরে চলে আসে। ওদের চেয়ে, ওয়েস্টার্ন কান্ট্রির চেয়ে আমরা অনেক বেশি ট্রান্সপারেন্ট, এবং সেটা ভালো আছে খারাপও আছে। আমাদের দেশে একটা রোড অ্যাক্সিডেন্ট হলে লাশগুলো দেখানো হয়, উন্নত কোনো দেশে লাশ দেখানো হয় না, এমনকি রোড অ্যাক্সিডেন্টের কথা বলেও না। পৃথিবীর বহু দেশের রোড অ্যাক্সিডেন্টের হার আমাদের চেয়ে অনেক অনেক বেশি। যাই হোক, আমরা অনেক ট্রান্সপারেন্ট, যে কারণেই হোক জাতিগতভাবে বোধহয় আমরা এরকম। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে গুজব থেকে, বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে, এবং একটা রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো গুজবগুলি প্রধানত একটা ফ্যাক্টরকে কাজে লাগায়, সেটা হলো ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাসটা খুবই সফট, মানুষের আবেগের সাথে জড়িত, সেইটাকে তারা ইউজ করে। যারা এই ঘটনাগুলো ঘটায় অনেক সময় দেখা যায় তারাও পরবর্তীতে ভাবে আমি তো ভুল করেছি, আমার তো তথ্যটা জানা ছিল না, এটা তো একটা ভুল তথ্য ছিল, এটা একটা গুজব ছিল। সেই জন্য আমরা গুজব থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বা আমাদের সমাজকে রক্ষা করার জন্য সচেতন হইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সঠিক তথ্য আহরণ করার জন্য চেষ্টা করতে হবে, এবং সরকারকে সচেতন থাকতে হবে। যখনই একটা গুজব ছড়ানো শুরু হয় তখন সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, তাহলে আমরা গুজবের হাত থেকে রক্ষা পেতে পারবো। সেই স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, 41 সালের সেই উন্নত বাংলাদেশ গড়া তোমরাই গড়বে। হ্যাঁ, সেই জন্য তোমরা সচেতন থাকবে। ইতিমধ্যেই আমাদের বিচারক মণ্ডলী তাদের ফলাফল শেষ করে ফেলেছেন। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি উপস্থাপিকাকে ব্যালট পেপারগুলো সংগ্রহ করে ফলাফল প্রকাশ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুক। ধন্যবাদ সম্মানিত সভাপতি। প্রিয় দর্শক, আমার হাতে রয়েছে আজকের এই প্রতিযোগিতার ফলাফল। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ফলাফল জানবার জন্য। সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকে বিজয়ী দল, এবং সেরা বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা একই পথ অবলম্বন করব। আমি এক এক করে সবুজ ব্যালটগুলো খুলে নিচ্ছি, কারণ সবুজ ব্যালটের মাধ্যমেই জানতে পারবো আজকে কোন দল হতে যাচ্ছে বিজয়ী দল। প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন আজকের বিষয়ের বিপক্ষে থাকা দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। দেখা যাক দ্বিতীয় ব্যালটে কোন প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। আমার দ্বিতীয় সবুজ ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন বিষয়ের বিপক্ষে থাকা দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ইতোমধ্যে আমরা বুঝে গেছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তবে নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি। প্রিয় দর্শক, তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ।
অর্থাৎ 3-0 ব্যালটের ভিত্তিতে নিরঙ্কুশভাবে আজকে বিজয়ী দল হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। অনেক অনেক অভিনন্দন আপনাদের। সেরা বিতার্কিক কে হচ্ছেন সেটা দেখবার পালা। আমার হাতে রয়েছে লাল ব্যালট, আমি এক এক করে খুলে দেখছি। প্রথম লাল ব্যালট অনুযায়ী সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক মনিকা ইয়াসমিন। দ্বিতীয় লাল ব্যালটে সেরা বিতার্কিকের নাম দেখতে পাচ্ছি বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক অভিষেক কর। দুটো ব্যালটে ভিন্ন ভিন্ন নাম, দুটি দল থেকে উঠে এসেছে। দেখা যাক তৃতীয় ব্যালট নির্ধারণ করে দিতে পারে কিনা আজকে কে হতে যাচ্ছে সেরা বিতার্কিক। এমনও হতে পারে এই ব্যালটে আমি ভিন্ন আরেকটি নাম দেখতে পাবো। দর্শক, তৃতীয় লাল ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন পক্ষ দলের তৃতীয় বিতার্কিক মনিকা ইয়াসমিন। অর্থাৎ দুটি ব্যালট পেয়ে আজকে সেরা বিতার্কিক হয়েছেন প্রীতিলতা হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় বিতার্কিক মনিকা ইয়াসমিন। অনেক অনেক অভিনন্দন আপনাকে। সুপ্রিয় দর্শক, জাতীয় টেলিভিশন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা 2024-এর প্রথম রাউন্ডের আজকের পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি এবং সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।